নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। মোহাম্মদ ইউনূসের সময়টা হয়তো সত্যি ভালো যাচ্ছে না। দুদিন আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে ফোন করে কার্যত হুমকি আর হুঁশিয়ারি দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসকে। পরিস্থিতি এতটাই বেকায়দায় জায়গায় পড়ে যায় যে বাংলাদেশ সরকার কিন্তু সেই ফোন নিয়ে কমপ্লিটলি স্পিকটি নট, অর্থাৎ কোনো কথাই তারা কিন্তু বলেননি। কিন্তু তার পরের দিনই আমেরিকা প্রশাসন একটি প্রেস কনফারেন্স করে জানায় তারা এই বাংলাদেশের সংখ্যালঘু এবং আইন প্রশাসনের যে অবনতি তা নিয়ে মোহাম্মদ ইউনূসের উপর চূড়ান্তভাবে চাপ সৃষ্টি করেছে। আর এর পরের দিনই জয়শঙ্করের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং, যেখানে কার্যত এই মোহাম্মদ ইউনূসের যে বিদায় ঘণ্টা তা কিন্তু বাজতে শুরু হয়ে গেছে। তবে এ গেল আমেরিকা প্রসঙ্গ। এরপর আসি চায়না এবার যে পদক্ষেপ নিয়েছে তাতে সব থেকে বেশি বিপদে পড়তে চলেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। অর্থাৎ যে চায়নাকে নিজেদের বাবা ভেবে ভারত বিরোধী কথাবার্তা বলে দিনের পর দিন ভারতকে উস্কানি দিয়ে গেছেন, সেভেন সিস্টার্সকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন, শিলিগুড়ি করিডরকে ভেঙে চিকেন স্নেককে নিজেদের হেফাজতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষকে, সেই চায়না এবার এক অত্যন্ত ভয়ঙ্কর পদক্ষেপ নিল, যার ফলে বাংলাদেশ চূড়ান্তভাবে এক ক্ষতিকর জায়গায় পড়তে পারে বলে মনে করছেন অনেকে। কি করলো চায়না? চায়না এবার ঘোষণা করেছে অফিসিয়ালি তারা বিশ্বের সব থেকে বড় এবং দীর্ঘতম হাইড্রো পাওয়ার ড্যাম তৈরি করছে তিব্বতে। এবং এটি চায়নার কিন্তু অত্যন্ত কূটনৈতিক এবং অত্যন্ত ধুরন্ধর একটা চাল, যা কালকে যখন অফিসিয়ালি আমাদের সামনে এসছে তাতে কিন্তু কার্যত সকলে স্তম্ভিত হয়ে গেছে। কিন্তু তারা কোথায় করছে, আর এই কোথায় করছে যদি আপনারা বোঝেন এবং কেন করছে যদি আপনারা বোঝেন, তাহলে বুঝবেন বিশ্বে ভারত যতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তার থেকে এই প্রজেক্টের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। অর্থাৎ সেভেন সিস্টার্সকে ধূলিসাৎ করার যে স্বপ্ন মোহাম্মদ ইউনূস দেখেছিলেন সেই স্বপ্ন তো তারা পূরণ করতে পারেনি, উল্টে একের পর এক প্রভাবশালী দেশের চাপে কার্যত ধরাশায়ী বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। এটি রিপোর্ট কালকে সামনে এসছে, যেখানে পরিষ্কারভাবে বলছেন তারা যে নর্থ ইস্ট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, অর্থাৎ ইন্ডিয়া বর্ডার থেকে 20 কিলোমিটার দূরে যে তিব্বত অঞ্চল আছে, সেই তিব্বতে চায়নার ইয়াংলু জানভো এই নামের একটি বৃহত্তম নদী বাঁধ তৈরি করতে চলেছে চীন প্রশাসন। এবার এই চীন প্রশাসন কেন এটি তৈরি করছে? দেখুন, আপনাকে বুঝতে হবে এই ইয়াংলু যে রিভার আছে, এই রিভার যখন ভারতে ঢুকছে তার নাম কিন্তু হয়ে যায় ব্রহ্মপুত্র নদ। অর্থাৎ এই নদী দীর্ঘতম একটি নদী চীনের, যে নদীটি চীনের তিব্বত থেকে তৈরি হয়ে চীন অঞ্চল থেকে গিয়ে 180 ডিগ্রি কমপ্লিটলি ঘুরে গেছে। এই 180 ডিগ্রি ঘুরে ভারতবর্ষের নর্থ ইস্ট অঞ্চল আছে, অরুণাচল প্রদেশ দিয়ে নর্থ ইস্টে ঢুকে সোজা নিচের দিকে বাংলাদেশে কিন্তু গিয়ে মিশেছে। অর্থাৎ এই নদী শুধুমাত্র চীনের নদী নয়, চীনের একটা ম্যাক্সিমাম জায়গা চীন কভার করছে এটা ঠিক, কিন্তু বাকি যে অঞ্চলগুলো আছে তার সব থেকে বেশি নিম্ন অববাহিকা সেটা কিন্তু বাংলাদেশে গিয়ে মিশেছে। অর্থাৎ একটা নদীর উৎপত্তি যেখানে, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় কোথায় নদীটি মিশছে, কারণ এই সময় স্রোতের অভিমুখ চূড়ান্ত তীব্র গতিতে থাকে, যা কিন্তু মেশার যে জায়গাটা অর্থাৎ বাংলাদেশকে কিন্তু এফেক্ট করতে পারে। এবার এই সকল নদীর উপর চীন সরকার চাইছে একটি বাঁধ তৈরি করতে। তারা একটি প্রজেক্ট অলরেডি ঘোষণা করেছে। তারা চেয়েছে এই নদীর উপরে 3 থেকে 4টি বাঁধ তৈরি করবে। এই বাঁধ কেন তারা তৈরি করবে? কারণ তারা চাইছে ক্লাইমেট চেঞ্জকে কাজে লাগিয়ে রিনিউয়েবল যে এনার্জি সেটা যেন তারা ম্যাক্সিমাম ইউজ করতে পারে। এর ফলে চীনের কিন্তু অসংখ্য লাভ হতে পারে। কি লাভ হতে পারে? প্রথম কথা হলো তারা রিনিউয়েবল এনার্জিকে ইউজ করতে পারবে, অর্থাৎ এই নদী বাঁধ যদি তৈরি করতে পারে সেই নদীর জল দিয়ে তারা টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করতে পারে। কিন্তু সব থেকে বড় সমস্যা কি হতে পারে এখানে জানেন? এই অঞ্চলটি হলো অত্যন্ত ভূমিকম্প প্রবণ এবং এই অঞ্চলটি অত্যন্ত পাহাড়ি এবং রুক্ষ শুষ্ক ভূমি, এবং বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো এই জায়গাটা। ফলে কোনো ক্রমে যদি এই নদী বাঁধ ভেঙে যায়, ন্যাচারাল ডিজাস্টারের সম্মুখীন হয়, তাহলে কিন্তু এই নদী বাঁধ কমপ্লিটলি ভেঙে ভারতকে ধূলিসাৎ করে বাংলাদেশকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারে। আর এখানেই কিন্তু সব থেকে বড় বিপদে পড়তে পারে বাংলাদেশ, যারা এখন চাইছে ভারত যেন এই নদীবাঁধের বিপক্ষে আরো একটা নদীবাঁধ তৈরি করে, অন্তত জল যেন বাংলাদেশে গিয়ে না পৌঁছায়। এবার এই যে পার্টিকুলার জায়গাটা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে চীন প্রধানত 3টে ভাবে সহায়তা পেতে পারে।
এই যে পার্টিকুলার এই যে বাঁধ অঞ্চল, এই বাঁধ অঞ্চল থেকে চীনের বেজিং ওরিয়েন্টেড মেন ল্যান্ড, সেই মেন ল্যান্ডে তারা যে কোনো সময় জল প্রবাহিত করতে পারে। পরবর্তীকালে তারা এটাও করতে পারে, যদি কোনোভাবে এই বাঁধ প্লাবিত হয়ে যায়, যদি তারা জল ছেড়ে দেয়, তাহলে কিন্তু ভারত এবং বাংলাদেশ কিছুই বলতে পারবে না, কারণ চীন এবং ভারতের মধ্যে কোনো আন্তর্জাতিক চুক্তি নেই। যেই চুক্তি পাকিস্তানের সঙ্গে আছে ভারতের সিন্ধু নদীকে কেন্দ্র করে, ফারাক্কা ব্যারেজকে কেন্দ্র করে আছে ভারত বাংলাদেশের মধ্যে, ডম্বুর বাঁধকে কেন্দ্র করে আছে ত্রিপুরা এবং বাংলাদেশ সরকারের মধ্যে, কিন্তু যেহেতু এই ব্রহ্মপুত্র নদীকে নিয়ে কোনো আন্তর্জাতিক চুক্তি নেই, তাহলে এই জল যদি তারা ছেড়ে দেয়, তাহলে কিন্তু ভারতের নর্থ ইস্টকে শুধু ভাসাচ্ছে না, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের উত্তর পার্বত্য অঞ্চল, যারা কিন্তু কার্যত ধুয়ে যেতে পারে। আরেকটা কি হতে পারে, আরেকটা যেটা হতে পারে সেটা হলো, এই নদীর জল চায়না যদি নাও ছাড়ে, এই নদী যদি উপচে পড়ে, তাহলে কিন্তু বাঁধ ভেঙে নর্থ ইস্ট এবং বাংলাদেশের যে নর্থ ইস্ট রিজিয়ান, চাকমা সম্প্রদায় যেখানে থাকে, তারা কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে যেতে পারে। যখন আপনি বাঁধ দিয়ে কোনো নদীকে আটকাচ্ছেন, অটোমেটিকলি সেই নদী কিন্তু অনেক বেশি খরস্রোতা হয়ে যায়। সে বাঁধ যদি খুলে দেন, তাহলে নদী কোথায় গিয়ে জল গিয়ে পড়বে তা হয়তো আপনারা বুঝতেই পারবেন না। আর এখানেই কিন্তু ভারতের সব থেকে বড় বিপর্যয়টাও কিন্তু লুকিয়ে আছে। চায়না ভেবেছে, চায়নার যে নতুন যে 5 ইয়ার্স প্ল্যান, অর্থাৎ পরবর্তী 5 বছর তারা কি করবে, সেই প্ল্যানে পরিষ্কারভাবে বলা হয়েছে তারা এবার এই নদীর ডাউন স্ট্রিমেও কিন্তু 4টে বাঁধ দেবে। অর্থাৎ এতদিন তিব্বত অঞ্চলের পাহাড়ি অঞ্চলের এই নদীর উপরের দিকে যে অববাহিকা, সেখানে তারা বাঁধ দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু এবার যে পোর্শনটা ভারত এবং বাংলাদেশ মুখে আছে, সেইখানে তারা 4টে বাঁধ দেবেন। অর্থাৎ এই বাঁধ ভেঙে গেলেও দায় চায়নার থাকবে না, এই বাঁধ যদি প্লাবিত হয়ে জল ভারত এবং বাংলাদেশের দিকে আসে, তার দায়ও চায়নার থাকবে না। সব মিলিয়ে অত্যন্ত একটা কূটনৈতিক চাল, যেই চাল শুধুমাত্র ভারতকে যে চাপে ফেললো সেটা নয়, মোহাম্মদ ইউনূসকেও কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিল, অনেক হয়েছে ওড়াউড়ি, বন্ধ করো বাড়াবাড়ি, আসলে বাস্তবের মাটিতে ফেরো, না হলে হয়তো তোমার থেকে অনেক বেশি প্রভাবশালীরা ওয়েট করে আছে তোমাকে গিলে খাওয়ার জন্য। এটাকেই বলে হয়তো রাজনীতি। পাশাপাশি আপনারা যদি দেখেন, ভারতও কিন্তু এই যে চায়নার মেগা ড্যাম প্রজেক্ট, তার পাল্টা হিসাবে একাধিক প্রজেক্ট কিন্তু নেওয়ার কথা ইতিমধ্যেই ভেবেছে। এখানে ইন্ডিয়া কিন্তু অরুণাচল প্রদেশে আরো একটি ড্যাম তৈরি করার প্রজেক্টের কথা ভেবেছে, যা এখন মোহাম্মদ ইউনূস চাইছেন ইন্ডিয়া যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ড্যামটিকে তৈরি করতে পারে, কারণ তারা বুঝতে শুরু করেছেন চীনের এই যে টোপ, চীনের এই যে ট্র্যাপ, সেই ফাঁদে কিন্তু তারা পড়ে গেছেন। ইতিমধ্যে চীন থেকে কয়েকশো বিলিয়ন ডলার ঋণ নিয়ে বসে আছে মোহাম্মদ ইউনূসের সরকার। চীনের ঋণ নেওয়া মানে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে আপনারা দেখুন, এই ঋণগুলোর শর্তই হয় 20 বছরের মধ্যে আপনাকে টাকা শোধ করতে হবে, এবং প্রত্যেকটির ইন্টারেস্ট 3% করে। অর্থাৎ রাশিয়াও এত বিপুল পরিমাণে ইন্টারেস্ট বা এত কম সময়সীমা কোনো দেশের উপর ঋণ দিলে চাপায় না, যা চীন চাপায়। অর্থাৎ একের পর এক দেশকে টাকা দিয়ে একের পর এক প্রজেক্ট স্যাংশন করিয়ে নেয় সেই দেশের থেকে। আর এখানেই কিন্তু মোহাম্মদ ইউনূসকে কার্যত ফের একবার হুঁশিয়ারি দিয়ে চীন বুঝিয়ে দিল, যতই ওরা ওরি করো, আলটিমেটলি টিকিটা বাধা কিন্তু আমাদের হাতেই আছে। ভারতবর্ষ কি চেয়েছে, ভারতবর্ষ এখানে ইংকিয়ং ড্যাম তৈরি করছে, যা কিন্তু ভারতেরও আবার সেকেন্ড লার্জেস্ট ড্যাম হতে পারে। অর্থাৎ চীনের পাল্টা হিসাবে ইয়ংকিয়ং ড্যাম, যেটা অরুণাচল প্রদেশে ভারত বানাতে চাইছে, সেটাও কিন্তু অত্যন্ত কূটনৈতিকভাবে ক্ষুরধার মস্তিষ্ক দ্বারা কল্পনা প্রসূত। সেই ড্যামটি তৈরি করতে ভারতের খরচ হবে 5 লাখ কোটি টাকা, যা যদি বিলিয়ন ডলারে হিসাব করেন 50 বিলিয়ন ইউএস ডলার। কিন্তু চীনের এই ড্যাম তৈরি করতে কিন্তু চীন খরচ করেছে 137 বিলিয়ন ডলার। অর্থাৎ সেই সম পরিমাণে না হলেও এর পাল্টা হিসাবে ভারতবর্ষও কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি ড্যাম এই অরুণাচল প্রদেশে তৈরি করার কথা ভাবছেন। এখানে ভারতবর্ষের বাজেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ কিছুদিন আগে পাকিস্তানকে এই চীন কিন্তু 5th জেনারেশন ফাইটার জেট দিয়েছে, এবং সেই 5th জেনারেশন ফাইটার জেট যে মানের তারা দিয়েছে, সেই উন্নত মানের 5th জেনারেশন ফাইটার জেট কিন্তু ভারতের কাছেও নেই। ফলে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত কিন্তু ফ্রান্স বা রাশিয়া থেকে কিংবা ইসরায়েল থেকে এই ধরনের 5th জেনারেশন ফাইটার জেটকে আনার বন্দোবস্ত করবে। অর্থাৎ ভারতের ইকোনমিক্যালি যে বাজেট, সেখানেও কিন্তু একটা বড় ধাক্কা হতে চলেছে, যা কিন্তু চীন অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে দিয়েছে। এবার যদি এখানে ড্যাম না বানায় ভারতবর্ষ, কি হতে পারে? দেখুন, এই পুরো বিষয়টা 3টে পার্টি আছে, এতক্ষণ আপনারা বুঝলেন। এক চীনের এই কার্যকলাপের উপর ডিপেন্ড করবে ভারতের কিভাবে বিষয়টাকে ট্যাকেল করছে তার উপরে ডিপেন্ড করবে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। এখানে 4th পার্টি আছে, যা কিন্তু এই 3টে
দেশের থেকে অত্যন্ত শক্তিশালী, তা হলো ন্যাচারাল ডিজাস্টার। অর্থাৎ এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ অঞ্চল, একদম হুবহু জাপানের মতো। অর্থাৎ এই অঞ্চলে একাধিক সময় ভূমিকম্প হয়েছে, ঝড় বৃষ্টি এই অঞ্চলে নিত্য নৈমিত্তিক ঘটনা, বজ্রবিদ্যুৎ, থান্ডার স্টর্ম সবকিছু হতে পারে এই অঞ্চলে। ফলে এত কিছু হওয়া সত্ত্বেও চীন এই জায়গাটাকেই বেছে নিয়েছে, কারণ তারা দিনের পর দিন অত্যন্ত আগ্রাসী একটা ভূমিকা পালন করে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে চলছে। আর পরিবেশকে বাঁচানোর মানে কোনো পরিকল্পনা না রেখে তারা ড্যাম তৈরি করে কার্যত পলিটিক্যালি ভারত এবং বাংলাদেশকে চাপ সৃষ্টি করতে চাইছে, যা কিন্তু অত্যন্ত নজিরবিহীন এবং বর্তমান জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটে। এবার মোহাম্মদ ইউনূস চাইছেন যেন ভারতবর্ষ অ্যাজ সুন অ্যাজ পসিবল এইখানে একটি ড্যাম তৈরি করেন, অন্তত তিনি যেন এই পুরো ঘটনা থেকে বাঁচতে পারেন। আর এখানে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, কিছুদিন আগে এই বাংলাদেশ সরকার যখন ত্রিপুরার ডম্বুর বাঁধ নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন আপনারা কোথায় ছিলেন? আর আজ চীন যখন আপনাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে, তখন একটা কথা বলার সাহস কেন আপনারা দেখাচ্ছেন না? কিছুদিন আগে আপনাদের উপদেষ্টা নাহিদ বলেছিল ভারত ইচ্ছা করে ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে। তখন ভারত বলেছিল আমরা ইচ্ছা করে বাঁধ খুলিনি, বাঁধের টেকনোলজিটাই এরকম, যদি বাঁধে অতিরিক্ত জল হয়ে যায় সেই জল অটোমেটিকলি নিচের দিকে বইতে শুরু করে। আজকে যদি চীন এই ধরনের বাঁধ তৈরি করে বলে এই বাঁধের টেকনোলজি এরকম যেখানে জল উপচে পড়লে ভারত এবং বাংলাদেশের দিকে যাবে, তখন আপনারা বাঁচবেন তো? বাঁচবেন না। আজ যদি ভারত এই বাইপাস করে জল আপনাদের দিকে ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করে, তখন আপনারা কি করবেন? অর্থাৎ ভারত বিরোধিতা করতে গিয়ে আসল যারা শত্রু আপনাদের যেভাবে আপনাদের ক্ষতি করলো, তাদের বেলায় কার্যত চুপ করে থাকছেন মোহাম্মদ ইউনূস, আর বাংলাদেশকে দিনের পর দিন ডুবিয়ে দিয়ে ভারতকে শত্রু বানিয়ে আসলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন ডে বাই ডে। শেখ হাসিনা বুঝেছিলেন চায়নার এই প্ল্যান, শেখ হাসিনা বুঝেছিলেন জো বাইডেনের প্ল্যান, তাই শেখ হাসিনা নিজের চেয়ার কিন্তু ছেড়ে ষড়যন্ত্রকারীদের হাতে সমর্পণ করেছেন নিজেকে। আর মোহাম্মদ ইউনূস দিনের পর দিন পাকিস্তানপন্থী হয়ে মৌলবাদকে গুরুত্ব দিয়ে চীনপন্থী হতে গিয়ে ভারতকে বিপাকে ফেলতে গিয়ে আর নিজের দেশের মানুষের সঙ্গে সব থেকে বড় প্রতারণা করলেন। আর যদি বাংলাদেশ এই বিষয়ে একটা মুখ খুলতো, তাহলে চীন হয়তো আন্তর্জাতিক সার্কিটে এত বড় পদক্ষেপ নিতে পারতো না অন্তত, কারণ এই বাংলাদেশ সরকারকে সমর্থন করতো আমেরিকা কিংবা ভারত। কিন্তু আজ শুধুমাত্র ভারত বিরোধিতা করতে গিয়ে আজ দেশের মানুষের সাথে ঠিক কত বড় ক্ষতি করলেন, আজ হয়তো আপনারা বুঝতে পারছেন না। অর্থাৎ চীনকে বাবা বানাতে গিয়ে আলটিমেটলি আপনারা তো বিপাকে পড়েছেন তাই নয়, আপনার দেশকেও কার্যত এই বন্যার জলে ডুবিয়ে দিতে চলেছেন, এবং এটাই ভবিতব্য। মিলিয়ে নেবেন, আপনি হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে কিন্তু ওই জায়গাতেই থাকতে হবে। আজ ওদেরকে বাঁচানোর জন্য আপনি ভারতের পা ধরছেন, অথচ কাল আবার মিডিয়ার সামনে ভারত বিরোধী কথা বলে মানুষের আবেগকে নিয়ে ছেলেখেলা করতে শুরু করবেন। জিও পলিটিক্স বোঝেন না, জিও পলিটিক্যাল সিদ্ধান্ত নিতে পারেন না, শুধু পাড়ার পল্টু মস্তানদের মতো দুই ক্লাবের ঝগড়া হলে উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষকে উস্কান। দয়া করে এই রাজনীতি অন্তত বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে করবেন না। ধন্যবাদ।